প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা দর্শনের ক্লাস শুরু করছি 4th সেমিস্টার অনুসারে। তোমরা জানো আমাদের যে সিলেবাস রয়েছে, নতুন সিলেবাস, সেখানে প্রথম চ্যাপ্টার রয়েছে সত্যাপেক্ষক, দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে নিরপেক্ষ বচনের বলীয় ভাষ্য, তৃতীয় চ্যাপ্টার আমাদের নিরপেক্ষ বচনের ভেন চিত্রায়ন, আর চতুর্থ চ্যাপ্টার হচ্ছে সত্য সারণী পদ্ধতির সাহায্যে বচনাকারের সত্য মূল্য নির্ণয়। আজকে আমরা আমাদের এই ক্লাসে নিরপেক্ষ বচনের বলীয় ভাষ্য সম্পর্কে একটু আলোচনা করব। আমরা এবার চলে আসছি সরাসরি আমাদের নিরপেক্ষ বচনের বলীয় ভাষ্য অনুসারে যে বক্তব্য, সেখানে চলে আসছি। অ্যারিস্টটলীয় যুক্তিবিজ্ঞানে গুণ ও পরিমাণের সংযুক্তিকরণের ভিত্তিতে 4 প্রকার নিরপেক্ষ বচনের কথা বলা আছে। 4 প্রকার নিরপেক্ষ বচনের মধ্যে এ, ই, আই, ও, এই 4 প্রকার নিরপেক্ষ বচনের যে কথা আমরা বলেছি বা তোমরা সেটা জানো। এই 4 প্রকার নিরপেক্ষ বচনের মধ্যে এ বচন হচ্ছে সামান্য সদর্থক বচন, ই বচন হচ্ছে সামান্য নঙর্থক বচন, আই বচন হচ্ছে বিশেষ সদর্থক বচন, আর ও বচন হচ্ছে বিশেষ নঙর্থক বচন। এই 4 প্রকার নিরপেক্ষ বচন আমরা যে ভাগটা দেখেছিলাম অ্যারিস্টটলে, গুণ এবং পরিমাণ অনুসারে এটি করা হয়েছে। এই যে ব্যাখ্যা, এটা শ্রেণী ধারণার উপর ভিত্তি করে গড়ে ওঠেনি, তাই অ্যারিস্টটলীয় যুক্তিবিজ্ঞানে নিরপেক্ষ বচনগুলির অস্তিত্বমূলক তাৎপর্যকে স্বীকার করা হয়নি। যে বচনের মাধ্যমে অন্ততপক্ষে কোনো একটি ব্যক্তি বা বস্তুর অস্তিত্বকে বোঝানো হয় তাকেই বলা হচ্ছে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য। তাহলে এবার এখানে যে প্রশ্নটি আমরা প্রথমেই পাই, যে এই যে কথাটা বলা হলো যে অস্তিত্বমূলক তাৎপর্য, অস্তিত্বমূলক তাৎপর্য বলতে আমরা কি বুঝতে পারছি? যে বচনের মাধ্যমে অন্ততপক্ষে কোনো একটি ব্যক্তি বা বস্তুর অস্তিত্বকে বোঝানো হয় তাকেই বলা হচ্ছে অস্তিত্বমূলক তাৎপর্য। আমরা অ্যারিস্টটলীয় যুক্তিবিজ্ঞানে কি দেখেছিলাম? গুণ ও পরিমাণ ভিত্তিক যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, নব্য যুক্তিবিজ্ঞানে সেই ব্যাখ্যাকে কিন্তু গ্রহণ করা হয়নি। মনে রাখতে হবে, এই যে নিরপেক্ষ বচনের আমরা বলীয় ভাষ্য পড়ছি, এটা কিন্তু আমাদের নব্য যুক্তিবিজ্ঞানের একটি অংশ। নব্য যুক্তিবিজ্ঞানে তাহলে কিভাবে হয়েছে? বলছে সাবেকি যুক্তিবিজ্ঞানে যে গুণ এবং পরিমাণ ভিত্তিক যে ব্যাখ্যা ছিল সেটিকে গ্রহণ করা হয়নি। নব্য যুক্তিবিজ্ঞানে কি হয়েছে? শ্রেণী ধারণার ভিত্তিতে কিন্তু এখানে এই ব্যাখ্যাটিকে গ্রহণ করা হয়েছে। শ্রেণী ধারণার ভিত্তিতে বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের ব্যাখ্যাটি দেওয়া হয়েছে। পরের স্লাইডে যাই। এখানে বলছে ঊনবিংশ শতাব্দীর প্রখ্যাত আইরিশ তর্কবিদ জর্জ বুল নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের ভিত্তিতে এই বচনগুলির এক নতুন আধুনিক ভাষ্য রচনা করেন। আমরা সাংকেতিক যুক্তিবিজ্ঞানে দেখো প্রথম আমরা এখানে নাম পেলাম জর্জ বুলের। তিনি আমাদের নিরপেক্ষ বচনের এই বলীয় ভাষ্যটি রচনা করেছেন এবং তার নাম অনুসারে কিন্তু এর নাম হয়েছে, যে আধুনিক এই ভাষ্যটাকে বলা হচ্ছে বলীয় ভাষ্য। এই বলীয় ভাষ্যের উপর ভিত্তি করে আধুনিক যুক্তিবিজ্ঞান গড়ে উঠেছে। সাবেকি যুক্তিবিজ্ঞান আমরা এতদিন পড়ে এসেছি, সেই সাবেকি যুক্তিবিজ্ঞানের পর আধুনিক যে যুক্তিবিজ্ঞান, আমরা প্রথম নাম পেলাম এখানে কিন্তু জর্জ বুলের, যেখানে আমার গড়ে উঠছে নিরপেক্ষ বচনের বলীয় ভাষ্য। আমরা এর পরে বলছি নিরপেক্ষ বচন গঠিত হয় দুটো পদ দিয়ে, এটা তোমরা সকলেই জানো। একটি হচ্ছে উদ্দেশ্য পদ, আরেকটি হচ্ছে বিধেয় পদ। আধুনিক যুক্তিবিজ্ঞানে এই পদের ধারণাকে শ্রেণীর ধারণা বলে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এখানে উদ্দেশ্য পদ ও বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য শ্রেণী এবং বিধেয় শ্রেণী, এই দুটো শ্রেণীকে বোঝানো হয়েছে। আমরা কি পেলাম তাহলে এখানে? যে বলীয় ভাষ্য অনুসারে আমরা দেখছি যে একটি নিরপেক্ষ বচন গঠিত হয় কি দিয়ে? দুটো পদ দিয়ে, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। তাহলে উদ্দেশ্য পদের কাজটা কি? উদ্দেশ্য পদের কাজ হচ্ছে সে উদ্দেশ্য শ্রেণীকে বোঝাচ্ছে। বিধেয় পদ কি করছে? বিধেয় শ্রেণীকে সে বোঝাচ্ছে। তাহলে আমরা পদের কথা পেলাম।
পদ যেটা টার্ম, শ্রেণী বা ক্লাস, উদ্দেশ্য বা বিধেয়, সাবজেক্ট অথবা প্রেডিকেট। জর্জ বুল পদ বা শ্রেণীর সংকেত হিসাবে এস অথবা পি ব্যবহার করেছেন। দেখো এখানেই চলে এলাম কথা বলতে বলতে সংকেতের কথা। জর্জ বুল উদ্দেশ্য পদ এবং বিধেয় পদকে বোঝানোর জন্য এস এবং পি ব্যবহার করেছেন, অর্থাৎ এস ও পি হচ্ছে শ্রেণীর নির্দেশক। এস ও পি শ্রেণীর প্রত্যেকটির আবার দুটি করে উপশ্রেণী আছে, একটা সদর্থক উপশ্রেণী এবং আরেকটি হচ্ছে নঙর্থক উপশ্রেণী। তাহলে এস শ্রেণীর সদর্থক উপশ্রেণী হচ্ছে এস এর মধ্যে যা কিছু অস্তিত্বশীল রয়েছে সেটা বোঝাবে। পি শ্রেণীর তাহলে কি বোঝানো হচ্ছে, যে এস শ্রেণীকে যেরকম বোঝানো হচ্ছে এস এর মধ্যে যা কিছু অস্তিত্বশীল, তাহলে পির ক্ষেত্রেও সেটা আমরা বলবো পির মধ্যে যা কিছু অস্তিত্বশীল সেটা বোঝানো হচ্ছে। আর যা অস্তিত্বশীল নয় সেটাকে আমরা কিভাবে বোঝাবো, যেটা অস্তিত্বশীল নয় তাকে বোঝানোর জন্য দেখো এস এর মাথার উপর একটি বার, এই সংকেতটাকে চিহ্নিত করা হয়েছে। জর্জ বুল কিন্তু আমাদেরকে এইভাবে দেখিয়েছেন। তাহলে প্রথম থেকে একবার একটু জাস্ট বলি। প্রথমে পেয়েছিলাম অ্যারিস্টটলের সাবেকি যুক্তিবিজ্ঞান, সেখানে এ ই আই ও চারটে নিরপেক্ষ বচন, সামান্য সদর্থক, সামান্য নঙর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নঙর্থক। এবার আমরা পদের ধারণাটাকে ওখানে নিয়ে এলাম, জর্জ বুল নিয়ে এলেন উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ, সেটা হচ্ছে উদ্দেশ্য শ্রেণী এবং বিধেয় শ্রেণী। এটার উপরে ভিত্তি করে আমার চলে এলো এস শ্রেণী এবং পি শ্রেণী। এই দুটো শ্রেণীকে এবার আমরা দেখব। বুলীয় ভাষ্য অনুসারে বচনের যে তাৎপর্য সেটা যখন আমরা বুঝবো তখন কিন্তু তার আগে আমাদের শ্রেণী সম্পর্কে ধারণাটিকে পরিষ্কার করে নিতে হবে। শ্রেণী কি বোঝানো হচ্ছে, সমজাতীয় সদস্যদের নিয়ে গঠিত জাতি বা দলকে বলা হচ্ছে শ্রেণী। যেমন মানব শ্রেণী, উদ্ভিদ শ্রেণী। এর পরের অংশ আসছে শূন্য গর্ভ শ্রেণী। শূন্য গর্ভ শ্রেণী বা অসাত্ত্বিক শ্রেণী বা নেই শূন্য শ্রেণী, এমটি ক্লাস বা নাল ক্লাস কাকে বলা হচ্ছে, না বলছে যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্য গর্ভ শ্রেণী বলছে। যে শ্রেণীর অন্তর্গত ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে বলা হচ্ছে শূন্য গর্ভ শ্রেণী। কিন্তু শ্রেণী হিসাবে ধারণার অস্তিত্ব রয়েছে কিরকম, বলছে দেখো এই যে বলছি মৎস্য কন্যা শ্রেণী, পরী শ্রেণী, আকাশ কুসুম শ্রেণী, এগুলো আমরা বলি কিন্তু আমরা কিন্তু এদের বাস্তব অস্তিত্ব রয়েছে এটাকে আমরা কিন্তু বলতে পারি না। তাহলে এটা আমাদের ধারণার মধ্যে কোথায় থাকে, না আমাদের কল্পনার মধ্যে থাকে। এরপরে দেখো নিরপেক্ষ বচনের বলীয় ভাষ্য যেটা নির্ভর করছে শূন্য গর্ভ শ্রেণীর ধারণার উপর। শূন্য গর্ভ শ্রেণী এবার বোঝাবো কি করে, এতক্ষণ তো আমরা ভাষায় বলছিলাম, এবার বোঝাবো কি করে, যে বোঝানোর জন্য জিরো অর্থাৎ শূন্য প্রতীকটিকে ব্যবহার করা হবে। ধরো বলছে এস হচ্ছে শূন্য শ্রেণী, তাহলে এস শ্রেণীর একজন সদস্যের বাস্তব অস্তিত্ব নেই, এটা বোঝাবো কিভাবে, এস ইজিক্যাল টু জিরো। তাহলে আমি একবার দেখাচ্ছি যে এস ইজিক্যাল টু জিরো এটা কিভাবে আমরা করতে পারছি। তুমি দেখো যে বাস্তব অস্তিত্ব নেই আর বাস্তব অস্তিত্ব রয়েছে, এটাকে আমরা কেমন করে বলছি, এই যে এস এর অস্তিত্ব তোমার বাস্তবে নেই তখন আমি বলছি এস ইজিক্যাল টু জিরো। এইভাবে আমি কিন্তু বোঝালাম। শূন্যগর্ভ শ্রেণীর প্রধান প্রবক্তা হচ্ছেন জর্জ বুল। বিশেষ বচনের উদ্দেশ্য শূন্য শ্রেণী হতে পারে না, কারণ বিশেষ বচন অন্তত একজন সদস্যের অস্তিত্ব নির্দেশ করে। এখানে আমি একটি জায়গাতে যাচ্ছি, যে প্রথমে সামান্য বচন বললাম, তারপরে বললাম বিশেষ বচন। কথাটা আমি যেটা দিলাম সেটা হচ্ছে বিশেষ বচন। বিশেষ বচন আমরা কাকে পেয়েছিলাম, আই বচন এবং ও বচন। এই যে বিশেষ বচন দিয়েছিলাম, যে বিশেষ বচন বলছে অন্তত একজন সদস্যের অস্তিত্বকে নির্দেশ করে। এ ই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই, আই ও বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। আমি জাস্ট এটাকে মনে রাখি, এ ই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই, আই ও বচনের অস্তিত্বমূলক তাৎপর্য রয়েছে। আমরা এখানে যেটা দেখলাম
যে এখান থেকে তাহলে শ্রেণী, শূন্যগর্ভ শ্রেণী, নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য কিভাবে আমরা আসছি সেটা আলোচনা করা হলো। এর পরের অংশে যাব। অশূন্য শ্রেণী। প্রথমটা বললাম শূন্যগর্ভ শ্রেণী, এরপরে আমি বলছি অশূন্য শ্রেণী বা সাত্ত্বিক শ্রেণী। সাত্ত্বিক শ্রেণী বা অস্তিত্ব সূচক শ্রেণী, এটা কাকে বলছে? এর ইংলিশটা হচ্ছে নন এমটি ক্লাস। যে শ্রেণীর অন্তর্গত কমপক্ষে একজন সদস্যকে অস্তিত্বশীল বলে প্রমাণ করা যায়, অর্থাৎ যে শ্রেণী একেবারে সদস্যহীন নয়, তাকে আমরা বলছি অশূন্য শ্রেণী বা সাত্ত্বিক শ্রেণী। এই শ্রেণীর অন্তর্ভুক্ত অন্তত একজন সদস্যের বাস্তব অস্তিত্ব আছে বলে আমরা মনে করি, যেমন মানুষ, টেবিল, পুস্তক, এগুলো হচ্ছে আমাদের অশূন্য শ্রেণী। তাহলে এস শ্রেণীটি শূন্যগর্ভ নয়, এটাকে আমি বোঝাচ্ছি কেমন করে? এস নট ইকুয়াল টু 0। তাহলে এখানে একটুখানি লক্ষ্য করতে হবে যে প্রথমটা আমি বলেছিলাম যে এস, এখানে আমি লিখছি দেখো, এস ইজিক্যাল টু 0, এই ইজিক্যাল টু দিয়ে আমার বোঝানো হচ্ছিল। এরপরে আর একটা অংশে বললাম এস নট ইকুয়াল টু 0। এই নট ইকুয়াল টু 0 এখানে তোমার দেখো যে এস শ্রেণীটি তোমার শূন্যগর্ভ নয়, এটা বোঝানোর জন্য হচ্ছে এস নট ইকুয়াল টু 0। তাহলে আগের অংশে বলেছিলাম এস ইজিক্যাল টু 0, যেটা হচ্ছে এস শ্রেণীটি শূন্যগর্ভ, আর পরেরটি হচ্ছে শূন্যগর্ভ নয়, এস নট ইকুয়াল টু 0। এবার পূরক শ্রেণী বা পরিপূরক শ্রেণী কাকে বলে? নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য পড়তে গেলে আমাদের কিন্তু এই অংশগুলোর দিকে একটু নজর দিতে হবে। যেটা হচ্ছে নিরপেক্ষ বচনের যে অংশ যেটা আমরা পড়লাম, সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অশূন্য শ্রেণী বললাম, এবার পরিপূরক শ্রেণী বা পূরক শ্রেণী, কমপ্লিমেন্টারি ক্লাস। যেমন মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বলা হচ্ছে পরিপূরক শ্রেণী। মূল শ্রেণীর অন্তর্ভুক্ত নয় এমন যে শ্রেণী, তা হচ্ছে মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী। তাহলে আমি আবারও বলি, মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বলা হচ্ছে আমার পরিপূরক শ্রেণী। তাহলে পরিপূরক শ্রেণী দেখো, যেমন মানুষ, একে আমি যখন এই শ্রেণীটাকে নির্দেশ করছি তাহলে এর মূল শ্রেণী ধরা হচ্ছে, তাহলে এর পরিপূরক শ্রেণী কি হবে? অমানুষ। লক্ষ্য করো, মানুষের আগে একটা অ যোগ করা হয়েছে। কোন শ্রেণীবাচক পদের পূর্বে অ অর্থাৎ নন এটা যোগ করলে ওই শ্রেণীর বিরুদ্ধ শ্রেণী বা পরিপূরক শ্রেণী পাওয়া যায়। তাহলে এ শ্রেণীর পরিপূরক শ্রেণী কি হবে? দেখো এখানে দেখিয়ে দিয়েছি, এ শ্রেণীর পরিপূরক শ্রেণী হচ্ছে এস বার। পি শ্রেণীর পরিপূরক শ্রেণী কি হবে? পি বার। তাহলে আমরা এই পূরক শ্রেণী, পরিপূরক শ্রেণী, শূন্য শ্রেণী, অশূন্য শ্রেণী, এই ধারণাগুলো আমরা পেলাম। তাহলে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, মূল শ্রেণী, পরিপূরক শ্রেণী, তাহলে কি তৈরি হচ্ছে এটা দিয়ে? আমার সমগ্র বিশ্ব। তাহলে সমগ্র বিশ্বের ধারণা আমার কাছে আসছে, মূল শ্রেণী রয়েছে, পরিপূরক শ্রেণী রয়েছে। যেমন একটি উদাহরণের সাহায্যে বলা হচ্ছে মানুষ, অমানুষ, এটা পরিপূরক শ্রেণী। তাহলে মানুষ আর অমানুষ এই দুটো আমার এইখানে চলে আসছে যে সমগ্র বিশ্ব। তাহলে এই মানুষ আর অমানুষ মূল শ্রেণী রয়েছে, পরিপূরক শ্রেণী রয়েছে, দিয়ে আসছে সমগ্র বিশ্ব। এরপরে আসছে একক শ্রেণী। একক শ্রেণী কি বলছে? ইউনিট ক্লাস। যে একটি মাত্র সদস্য আছে এমন শ্রেণীকে বলা হচ্ছে একক শ্রেণী। যেমন পৃথিবী, চন্দ্র, সূর্য, এগুলো হচ্ছে আমার একক শ্রেণী। আমাদের তাহলে এই ধারণাগুলো গেল। এর পরের অংশে আসছি আমি। অস্তিত্বমূলক তাৎপর্য বা সাত্ত্বিক ব্যঞ্জনা কাকে বলা হচ্ছে? এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট। প্রথম থেকে যে আলোচনাটা আমাদের হচ্ছিল, এই আলোচনার শুরুতেই আমরা অস্তিত্বমূলক তাৎপর্যের কথা বলেছি। অস্তিত্বমূলক তাৎপর্য এবার কাকে বলে সেটা দেখো। বলছে বচনের উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর অন্তর্গত অন্ততপক্ষে একটি ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব আছে। বচনের এই বাস্তব অস্তিত্বকে বোঝানোর ক্ষমতাকে বলা হচ্ছে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য। রিপিট করি একবার, বচনের উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর অন্তর্গত
অন্ততপক্ষে একটি ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব রয়েছে। লক্ষ্য করো, কথাটা বলা হচ্ছে বাস্তব অস্তিত্ব আছে। বচনের এই বাস্তব অস্তিত্বকে বোঝানোর ক্ষমতাকে বলা হচ্ছে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য। সুতরাং একটি বচন কোনো একটি বিশেষ প্রকারের বস্তুর অস্তিত্বকে নির্দেশ করার জন্য ঘোষিত হলে সেই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে বলা যায়। যেমন সাদা বাঘ আছে আমি বললাম, গোলাপ ফুল আছে, তাহলে প্রত্যেকটিতে কোনো একটি বিশেষ প্রকারের বস্তু বা ব্যক্তির অস্তিত্বকে নির্দেশ করছে। কিন্তু লক্ষ্য করো যে এই যে অস্তিত্বকে নির্দেশ করছে, তাই এদেরকে আমরা বলছি সাত্ত্বিক বচন। আবার পরী নেই, মৎস্যকন্যা নেই, পক্ষীরাজ ঘোড়া নেই, যখন এই বচনগুলো কথা আমি বলছি, তাহলে এগুলোর কোনো অস্তিত্ব আমরা পাই না, তাহলে সেগুলো আমাকে অস্তিত্ব নির্দেশ করছে না। এই অংশটি বলা হলো। এরপরে দেখো, নিরপেক্ষ বচনের বলীয় সাংকেতিককরণ বা প্রতীকীকরণ বা শ্রেণী গুণফল কিভাবে হচ্ছে সেটা বলছি। নিরপেক্ষ বচন কি কি রয়েছে? উদ্দেশ্য বা বিধেয়। নিরপেক্ষ বচনের পদগুলো আমার রয়েছে। তাহলে প্রতিটি নিরপেক্ষ বচনের দুটো শ্রেণী রয়েছে, উদ্দেশ্য নির্দেশিত শ্রেণী আর একটি হচ্ছে বিধেয় নির্দেশিত শ্রেণী। দুটি শ্রেণীর মধ্যে পেলাম, একটা উদ্দেশ্য নির্দেশিত, একটা হচ্ছে বিধেয় নির্দেশিত। দুটি শ্রেণীর মধ্যে যে অংশ সাধারণভাবে বর্তমান, সেই অংশ দিয়ে একটি ক্ষুদ্রতর শ্রেণী গঠন করা হয়, সেই ক্ষুদ্রতর শ্রেণীটিকে বলা হচ্ছে উক্ত শ্রেণী দুটির গুণফল। এবার আমাকে দেখতে হবে উক্ত শ্রেণী দুটির গুণফল বলতে কি বোঝানো হচ্ছে। একটা ছবি রয়েছে, ছবিটা একটু লক্ষ্য করে দেখো যে দুটো শ্রেণী এখানে দেখানো হয়েছে। একটা দেখানো হয়েছে সাংবাদিক শ্রেণী, দেখো দেখে নাও এখানে সাংবাদিক শ্রেণী। আরেকটি রয়েছে শিক্ষিত ব্যক্তি। এবার আমি যদি বলি যে এখানে সাংবাদিককে ধরেছি আমি এস, সাংবাদিক সমান সমান হচ্ছে এস, সাংবাদিক সমান সমান হচ্ছে এস, শিক্ষিত ব্যক্তি সমান সমান হচ্ছে পি, এবং সাংবাদিক এবং শিক্ষিত ব্যক্তি বা শিক্ষিত সাংবাদিক এই দুটোকে আমি গুণ করছি, এস গুণ পি সমান সমান হচ্ছে এস পি, এটাকে বলা হচ্ছে শ্রেণীর গুণফল। এবার ছবিতে দেখো লক্ষ্য করে, এই সাংবাদিক শ্রেণীর জন্য একটা পুরো গোল রয়েছে, এই গোলটা করা হচ্ছে সাংবাদিক শ্রেণীর, এটা হচ্ছে এস। আবার শিক্ষিত ব্যক্তি এটা হচ্ছে পি। এই দুটো আলাদা আলাদা শ্রেণী রয়েছে। এবার এই দুটো শ্রেণীকে ওভারল্যাপ করে তখন এইভাবে যখন করা হচ্ছে সাংবাদিক শ্রেণী আর হচ্ছে শিক্ষিত ব্যক্তি, তাহলে এটা হচ্ছে সাংবাদিক শ্রেণী, এটা হচ্ছে শিক্ষিত ব্যক্তি। এবার মাঝখানের অংশটায় কে কে রয়েছে দেখো, এখানে এসও রয়েছে, পিও রয়েছে, তাহলে শিক্ষিত ব্যক্তিও রয়েছে, সাংবাদিকও রয়েছে। তখন এইখানে আমি বলবো, এই যে গ চিত্রটিতে আমি বলবো এইটাকে বলা হচ্ছে শ্রেণী গুণফল। ধারণাটি পরিষ্কার করার জন্য আরেকবার বলছি, ধরো দুটো শ্রেণী নেওয়া হয়েছে, একটি হচ্ছে সাংবাদিক শ্রেণী এস, আরেকটি হচ্ছে শিক্ষিত ব্যক্তি পি। এবার এই দুটি শ্রেণীকে আমি গুণ করছি। গুণ করছি কিভাবে? দুটোকে ওভারল্যাপ করে অঙ্কন করা হলো, একটি হচ্ছে এস শ্রেণী আরেকটি হচ্ছে পি শ্রেণী। তাহলে মাঝখানে কি রয়েছে দেখো, এই অংশটিতে এস এবং পি দুটোই রয়েছে, এই অংশটা হচ্ছে আমার শ্রেণী গুণফল। এবার চলে আসবো নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যাতে। বুলীয় ব্যাখ্যা কি করে এবার করতে হবে সেটা আমি বলছি, একটুখানি লক্ষ্য করো। এ বচনের একটি উদাহরণ নেওয়া হয়েছে, সকল বাঘ হয় পাংশাসী প্রাণী। তাহলে বাঘ সমান সমান হচ্ছে এস, বাঘ সমান সমান হচ্ছে এস, দেখো রয়েছে, মাংসাশী প্রাণী সমান সমান হচ্ছে পি। তাহলে বুলীয় ভাষ্য কি হবে? এস পি বার ইজ ইকাল টু 0। এবার লক্ষ্য করো, এ বচনের বুলীয় ভাষ্য হচ্ছে এস পি বার ইজ ইকাল টু 0। তাহলে এ বচনের নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য পেলাম এস পি বার ইজ ইকাল টু 0।
এবার ই বচনের একটি উদাহরণ নেওয়া হচ্ছে, কোনো বৃত্ত নয় ত্রিভুজ বৃত্ত। এখানে এস হচ্ছে ত্রিভুজ, পি এখানে রয়েছে বৃত্ত, তাহলে পি হচ্ছে বৃত্ত। এখানে এটা একটু বলে দিই, এটা আমার করা হয়নি। তাহলে এস হচ্ছে এখানে এখান থেকে একটু লক্ষ্য করো, ই বচনে আসছি আমি, কোনো বৃত্ত নয় ত্রিভুজ বৃত্ত, বা কোনো বৃত্ত নয় ত্রিভুজ এইটুকুও বলতে পারি আমি। কোনো বৃত্ত নয় ত্রিভুজ, এখানে বৃত্ত উদ্দেশ্য পদ রয়েছে, এই উদ্দেশ্য পদ হচ্ছে, এই যে বৃত্তকে ধরলাম আমি এস, আর ত্রিভুজকে ধরলাম আমি হচ্ছে পি। এই জায়গাটা একটু ভুল হয়েছিল, কারেকশন করে দিলাম। বৃত্ত হচ্ছে এস, ত্রিভুজ হচ্ছে পি। তাহলে ই বচনের বলীয় ভাষ্য কেমন হবে দেখো, এস পি ইজিক্যাল টু 0। আমি আবার লিখছি, ই বচনের বলীয় ভাষ্য হচ্ছে এস পি ইজিক্যাল টু 0। তাহলে আবারও যাচ্ছি, এ বচনে ছিল হচ্ছে এস পি বার ইজিক্যাল টু 0, ই বচনে হচ্ছে এস পি ইজিক্যাল টু 0। এবার আই বচনে আসছি, আই বচনের উদাহরণ নিয়েছি, দেখো কোনো কোনো মানুষ হয় বিদ্বান ব্যক্তি মানুষ, তাহলে এস হচ্ছে বিদ্বান ব্যক্তি, আর বা কোনো কোনো মানুষ, এই মানুষ হচ্ছে এস, আর বিদ্বান ব্যক্তি হচ্ছে পি। আচ্ছা, তাহলে মানুষকে ধরলাম হচ্ছে এস, বিদ্বান ব্যক্তিকে ধরলাম আমি হচ্ছে পি। একটু কারেকশন গুলো একটু দেখে নাও তোমরা ঠিক করে, যে মানুষ হচ্ছে এস, বিদ্বান ব্যক্তি হচ্ছে পি। তাহলে অতএব বুলীয় ভাষ্য কি লিখবো, এস পি বার নট ইকুয়াল টু 0। তাহলে এস পি বার নট ইকুয়াল টু 0। আর ও বচন হচ্ছে কোনো কোনো পশু নয় হিংস্র প্রাণী, তাহলে হিংস্র প্রাণী সমান সমান ধরলাম আমি, এই হিংস্র প্রাণী রয়েছে, এটা সমান সমান ধরলাম পি, পশু সমান সমান ধরলাম হচ্ছে এস। তাহলে আমি এইখানটায় কিভাবে কাজ করব দেখো, যে পশু সমান সমান হচ্ছে এস, আর হিংস্র প্রাণী সমান সমান হচ্ছে পি। তাহলে ও বচনের বুলীয় ভাষ্যটা কিরকম হবে সেটা একটু লক্ষ্য করো। ও বচনের বুলীয় ভাষ্য আসছে আমার, যে এস পি বার নট ইকুয়াল টু 0। তাহলে এস পি বার নট ইকুয়াল টু 0, এস পি বার নট ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার ও বচনের বুলীয় ভাষ্য। একবার লক্ষ্য করো, এ বচন আমরা যদি সাংকেতিক আকারে লিখি, তাহলে সকল এস হয় পি, তাহলে এস পি বার ইজিক্যাল টু 0। ই বচন কোনো এস নয় পি, এস পি ইজিক্যাল টু 0। আই বচন কোনো কোনো এস হয় পি, এস পি নট ইকুয়াল টু 0। ও বচন কোনো কোনো এস নয় পি, এস পি বার নট ইকুয়াল টু 0। তাহলে আমার এই বলীয় ভাষ্য যেটা আমি পেলাম, একবার একটুখানি লিখছি আমি, এ বচন এস পি বার ইজিক্যাল টু 0, ই বচন এস পি ইজিক্যাল টু 0, আই বচন এস পি নট ইকুয়াল টু 0, ও বচন এস পি বার নট ইকুয়াল টু 0। এই যে দুটো আই এবং ও, এরা হচ্ছে বিশেষ বচন, এদের হচ্ছে অস্তিত্বমূলক তাৎপর্য রয়েছে। এ আর ই সামান্য বচন, এদের কিন্তু অস্তিত্বমূলক তাৎপর্য নেই। তাহলে নিরপেক্ষ বচনের বলীয় ভাষ্যের আমরা যে ধারণাগুলো পেলাম, সেগুলো একবার তোমরা নিজেরা আলোচনা করে দেখে নাও, একবার মনে মনে দেখে নাও কিভাবে
আমরা এই জায়গাগুলোতে এলাম। এই যে চ্যাপ্টার আমরা পড়লাম নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য, তাহলে এই চ্যাপ্টারের উপরে তোমার প্রশ্ন কি কি হতে পারে একটু দেখো লক্ষ্য করে। যে আমরা যে সামান্য বচনগুলো পেয়েছি এ ই আই ও, সামান্য সদর্থক বচন, সামান্য নঙার্থক বচন, বিশেষ সদর্থক বচন, বিশেষ নঙার্থক বচন, এখানে ধারণাটি একটু ভালো করে করতে হবে। এরপরে আসছে অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে, এইটি ভালো করে একটু দেখতে হবে। শ্রেণী ধারণাটা কি সেটা একটু দেখতে হবে। এরপরে তুমি একটু ভালো করে দেখবে যে কার নাম অনুসারে আমরা এই ভাষ্যটা করেছি, এটা তো বুঝতেই পেরেছো জর্জ বুলের নাম অনুসারে এটি করা হয়েছে। আর এরপরে যে উদ্দেশ্য পদ এবং বিধেয় পদকে কেন্দ্র করে যে আমাদের শ্রেণী ধারণাটি গঠিত হয়েছে, শ্রেণী উদ্দেশ্য শ্রেণী এবং বিধেয় শ্রেণী, এই দুটো শ্রেণীর যে সম্পর্ক আমরা পেয়েছি এবং দুটো শ্রেণীকে লক্ষ্য করে উপশ্রেণী তৈরি করেছি। উপশ্রেণীর মধ্যে থেকে আমরা কিন্তু দেখিয়েছি যে শ্রেণীর গুণফলটা চলে এসছে। সেই শ্রেণী গুণফল কাকে বলে সেটা একটু আমরা দেখব। শ্রেণী কাকে বলে দেখে নিলাম, শূন্যগর্ভ শ্রেণী বলতে কি বোঝায় সেটা দেখলাম। নিরপেক্ষ বচনের বলীয় ভাষ্য কিভাবে আমরা লিখছি, ওটা s = 0 এইভাবে যে প্রতীক দিয়ে লেখা হচ্ছে সেটা তোমরা একটু বলবে। আর তোমাকে আরেকটুখানি দেখতে হবে বা মনে রাখতে হবে বিশেষ করে যে এ ই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই, আই ও বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। আর এরপরে তুমি চলে এসো অশূন্য শ্রেণী বা সাত্ত্বিক শ্রেণী বা অস্তিত্ব সূচক শ্রেণী কাকে বলছে, নন এমটি ক্লাস কাকে বলছে, এই জায়গাটি তোমাকে একটু ভালো করে বুঝে নিতে হবে। যে এই প্রশ্নটি আসতেই পারে যে অস্তিত্ব সূচক শ্রেণী বা সাত্ত্বিক শ্রেণী কাকে বলে। এরপরে আসছি পরিপূরক শ্রেণী বা পূরক শ্রেণী কাকে বলে, সেটা তুমি একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিতে পারো যে মানুষ এই শ্রেণীর পরিপূরক শ্রেণী হচ্ছে অমানুষ। এরপরে আসছে একক শ্রেণী কাকে বলে সেটি একটি দেখছো। এরপর দেখার পর মূলত তোমাকে অস্তিত্বমূলক তাৎপর্য বা সাত্ত্বিক ব্যঞ্জনা কি এটি তোমাকে একটু নির্দিষ্টভাবে ঠিক করতে হবে যে বচনের উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর অন্তর্গত অন্ততপক্ষে একটি ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব আছে। বচনের এই বাস্তব অস্তিত্বকে বোঝানোর ক্ষমতাকে বলা হচ্ছে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য। আমি চলে যাব এরপরে নিরপেক্ষ বচনের যে বলীয় সাংকেতিকরণ বা প্রতীকীকরণ করা হচ্ছিল কিভাবে সেই জায়গাটি দেখার জন্য। এই চিত্রটি গেছে শ্রেণী গুণফল, পরের এই অংশটি এই জায়গায় খুব ভালো করে তোমার আজকের অনুসারে যেটা মনে রাখার কথা সেটা তোমাকে ধারণা অনুসারে মনে রাখতে হচ্ছে কিভাবে। দেখো এ বচন এস পি বার = 0, ই বচন এস পি = 0, আই বচন এস পি বার = 0, সরি SP = 0, ও বচন হচ্ছে SP বার = 0। তাহলে নিরপেক্ষ বচনের এই অংশটি হচ্ছে নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য। তাহলে নিরপেক্ষ বচন আমি কি কি পেয়েছিলাম, এ ই আই ও, এই চারটে, একে বুলীয় ভাষ্য অনুসারে কিভাবে আমরা লিখছি সেটা আমাকে একটু দেখে নিতে হলো। তাহলে তোমাদের মনে রাখার অংশ হচ্ছে কিন্তু এইটুকুনি, খুব ভালো করে তোমাদের এইটুকু অংশকে মনে রাখতে হবে। আর একটুখানি অস্তিত্বমূলক তাৎপর্য, অস্তিত্বমূলক তাৎপর্য, শ্রেণী ধারণা, পরিপূরক শ্রেণী, এই অংশগুলো একটু মনে রাখলেই তোমার এই চ্যাপ্টারের পড়া অনেকটাই সহজ হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।